সবাইকে স্বাগতম আজকের আমাদের ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি বায়োলজি। হ্যাঁ, এসএসসি বায়োলজির এটা ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো দ্বিপদ নামকরণ। অর্থাৎ আ এটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লাচার। বাইনোমিয়াল নোমেনক্লাচার। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দ্বিপদ নামকরণ আসলে বিষয়টা কি? দ্বিপদ নামকরণ এখানে ২ টা কথা বলা হয়েছে যে একটা হলো দ্বি আর হলো পদ। তাই তো? আমরা তো এখানে বুঝতেছি দ্বি মানে হলো ২ আর পদ মানে হলো ২ টা অংশ থাকবে আরকি। একটা নামের কি থাকবে ২ টা অংশ থাকবে। ঠিক আছে? মানে উদ্ভিদ বা প্রাণীর যেকোনো আ আ যেটাই হোক না কেন তার একটা ২ টা অংশ থাকবে। একটা হলো আ গণ অংশ, একটা হলো প্রজাতি অংশ। আমরা যখন নিয়মাবলী পড়ব তখন আমাদের বিস্তারিত জানবো। তো দ্বিপদ নামকরণ বিষয়টা কি? যে আমরা বলব যে ২ টি পদ বিশিষ্ট ২ টি পদ বিশিষ্ট ২ টি পদ বিশিষ্ট উদ্ভিদ বা প্রাণীর উদ্ভিদ বা প্রাণীর ২ টি পদ বিশিষ্ট উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকেই আমরা বলব কি? দ্বিপদ নামকরণ। ঠিক আছে? যে ২ টি পদ বিশিষ্ট উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকেই বলব আমরা কি? দ্বিপদ নামকরণ। ঠিক আছে? তো বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো এই দ্বিপদ নামকরণ করার আসলে আ বিষয়টা আসলে কিরকম? যে আমরা এই পৃথিবীতে তো অনেক উম আ এই জীবজগৎ তো অনেক জীব আছে হচ্ছে উদ উরা উদ্ভিদ আছে, প্রাণী আছে। তো এই যে বৈচিত্র্যময় জীবজগৎকে প্রতিটি জীবকে জানি আমরা আলাদাভাবে সঠিকভাবে জানার জন্যে এই দ্বিপদ নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ আরকি। অর্থাৎ প্রত্যেকটা জীবকে আলাদা নামে তুমি জানতে পারতেছো। এইজন্য দ্বিপদ নামকরণ আরকি করা হয়। তো এখানে ২ টা বিষয় আছে। সেটা হলো যে উদ্ভিদ এবং ওর প্রাণী। আমরা যখন আ উদ্ভিদের এই নামকরণ করব, হ্যাঁ? ঠিক আছে? উদ্ভিদের নামের ক্ষেত্রে আমাকে ICBN তো ICBN কর্তৃক কি করতে হবে? ICBN কর্তৃক আমাদের এই নামকরণটা করতে হবে। ঠিক আছে? তো এই ICBN কর্তৃক মানে স্বীকৃতি পেতে হবে। ICBN এর দ্বারা কি হতে হবে? স্বীকৃতি পেতে হবে আমাদের নামকরণের ক্ষেত্রে। ঠিক আছে? আর এই আ ICBN বিষয়টা কি? ICBN হলো এটা হলো কোড ইন্টারন্যাশনাল কোড অফ ঠিক আছে? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল বোটানিক্যাল নোমেনক্লেচার। উদ্ভিদের ক্ষেত্রে এই নামকরণটা করে ICBN। ঠিক আছে? ICBN কর্তৃক স্বীকৃতি তুমি যদি কোনো একটা আ আ উদ্ভিদ আবিষ্কার করো, তার যদি দ্বিপদ নামকরণ অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ করতে চাও, তাহলে তুমি নাম দিতে পারো কিন্তু সেটা ICBN কর্তৃক কি হতে হবে? স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। ঠিক আছে? ICBN কর্তৃক সেটা স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। তাহলেই তোমার নামটা গ্রহণযোগ্য হয়। এই নিয়ম অনুসারে লেখা হয়। এই ICBN কর্তৃক যে স্বীকৃত যে নিয়ম অনুসারে হতে হবে আরকি। ঠিক আছে? আর প্রাণীর ক্ষেত্রে, যেগুলো উদ্ভিদের ক্ষেত্রেও গেল আর প্রাণীর ক্ষেত্রে আমাদের এই নামকরণটা কিভাবে করতে হবে? সেটা হলো ICZN অনুসারে। ICZN অনুসারে। ঠিক আছে? ICZN অনুসারে যে স্বীকৃত নিয়মগুলো আছে সেই নিয়ম অনুসারে তোমার প্রাণীর ক্ষেত্রে নামকরণ হতে হবে। ICZN কি? সেম ঘটনা। ইন্টারন্যাশনাল কোড অফ এখানে বলব আমরা এটা যখন বোটানিক্যাল মানে হলো উদ্ভিদের ক্ষেত্রে ইউজ হয়। আর এখানে ইউজ হবে জুওলজিক্যাল। কি ইউজ হবে? জুওলজিক্যাল জুওলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে? জুওলজিক্যাল নোমেনক্লেচার ICZN এইভাবে তোমাদের কি করতে হবে? উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করতে হবে। যে আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর আমরা নামকরণগুলো করব। দ্বিপদ নামকরণ। ওকে। তো এখন এই দ্বিপদ নামকরণ আসলে মূল
আরেকটা বলবো আমরা উদ্যোক্তা বা কে আসলে এই দ্বীপের নামকরণটা আসলে সেটা হলো সুইডিশ বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাকে আমরা দ্বীপের নামকরণে জন্ম করবো আর কি। ক্যারোলাস লিনিয়াস, সবাই আর কি চেনো তাকে, ক্যারোলাস নামটা পরিচিত সবার কাছে। ক্যারোলাস লিনিয়াস ইনি আসলে প্রথম, তার একটা গ্রন্থ ছিল 1753 সালে ইনি এই বইটা প্রকাশ করেন। তার বইটির নাম হলো স্পেসিস প্লান্টারাম। স্পেসিস প্লান্টারাম, ঠিক আছে? এই স্পেসিস প্লান্টারাম বইটার মধ্যে ইনি এই দ্বীপের নামকরণ বিষয়টা উল্লেখ করেন। 1753 সালে তার যে বই ছিল, সে বইটার নাম হলো স্পেসিস প্লান্টারাম। প্লান্টারাম এই বইটির মধ্যে উনি কি করেন, এই দ্বীপের নামকরণ প্রথম প্রকাশ করেন, ঠিক আছে? তো দ্বীপের নামকরণ আমরা যদি কোনো একটা উদ্ভিদ বা প্রাণী করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি ঘটনাগুলো, মানে কি কি নিয়মগুলো মানতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের আমরা কিভাবে নামকরণ করব, ঠিক আছে? তো এই বিষয়টার সম্পর্কে আমরা জানবো এখন। তো আমরা দ্বীপের নামকরণের নিয়মাবলী আমরা লিখতে পারি। দ্বীপের নামকরণের কি নিয়মাবলী। নিয়মাবলী কিভাবে আমরা দ্বীপের নামকরণগুলো লিখবো, ঠিক আছে? তো দ্বীপের নামকরণের ক্ষেত্রে প্রথম যে কথা হলো সেটা হলো যে দ্বীপের নামকরণ অবশ্যই তোমাকে ল্যাটিন ভাষায় লিখতে হবে, ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে, ঠিক আছে? দ্বীপের নামকরণ কি করতে হবে, ল্যাটিন ভাষা অথবা ল্যাটিন ভাষার মতো কি করে কি করতে হবে, উপস্থাপন করতে হবে, ঠিক আছে? ল্যাটিন ভাষা থেকে আসতে হবে আর কি। মানে অবশ্যই নামকরণটা কি ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতোই করে উপস্থাপন করতে হবে। মোট কথা হলো এটা। 2 নম্বরে যে আমরা বিষয়টা দেখবো সেটা হলো এই যে দ্বীপের নামকরণ। এই দ্বীপের নামকরণ আমরা প্রথমেই বলছিলাম, দ্বীপের নামকরণে কয়টা অংশ থাকবে? 2টা অংশ। একটা হলো গণ, আরটা হলো কি প্রজাতি। একটা হলো গণ, আরটা হলো কি প্রজাতি, ঠিক আছে? তাহলে দ্বীপের নামকরণ কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। একটা হলো কি গণ, আর একটা হলো প্রজাতি। ওকে? তাহলে একটা দ্বীপের নামকরণ হতে হলে, অর্থাৎ বাইনোমিয়াল নোমেনক্লেচার হতে হলে তার কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। প্রথমটা হবে গণ, আর দ্বিতীয়টা হবে কি প্রজাতি, ঠিক আছে? এখন আমি তোমার কাছে একটা নামকরণ দেখাচ্ছি, দেখো। ধরো গোলালু নেবো, গোলালু, গোলালু, ঠিক আছে? গোল আলুর আমাদের বৈজ্ঞানিক নাম যায়, অর্থাৎ সাইন্টিফিক নাম যায়। তাহলে গোল আলুর বৈজ্ঞানিক নাম হলো সোলানাম, সোলানাম টিউবারোসাম, সোলানাম টিউবারোসাম। তো তোমাকে দেখো, প্রথম আমি এখানে 2টা অংশ আছে। প্রথম অংশটা হলো কি গণ, আর দ্বিতীয়টা অংশটা হলো কি প্রজাতি, ঠিক আছে? প্রথম অংশটা কি হলো কি গণ, এবং দ্বিতীয় অংশটা হলো কি প্রজাতির নাম নির্দেশ করে, ঠিক আছে? তাহলে একটা দ্বীপের নামকরণ হলে তার কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। একটা হলো কি গণ, এবং একটা হলো কি প্রজাতি। ওকে? ওকে। 3 নম্বরে যে বিষয়টা জানবো আমরা সেটা হলো যে একটি আমরা যে দ্বীপের নামকরণ করবো, এটা সবসময় একটা অনন্য নাম হবে। মানে একই নাম 2 জন কেউ ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? একটা নাম একজন বিজ্ঞানী একটা জীবের অথবা উদ্ভিদের অথবা প্রাণীর নামকরণ করলো, আন অন্য কেউ আর একই নাম ইউজ করতে পারবে না। অর্থাৎ একটা ইউনিক নাম হবে। কি নাম হবে? ইউনিক নাম হবে। ঠিক আছে? একটা আ দ্বীপের নামকরণ অবশ্যই কি হতে হবে? ইউনিক নামকরণ হতে হবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে যে বিষয়টা জানবো আমরা সেটা হলো দ্বীপের নামকরণের ১ম যে অংশটা আছে, আমরা যেমন লিখছিলাম সোলানাম টিউবারসাম। অবশ্যই সবার আ আ দেখছো একটু আগে যে আমি লিখছিলাম সোলানাম টিউবারসাম। এটা হলো গোল আলুর বগি নাম। তো দ্বীপের নামকরণের ১ম যে অংশটা, এটা তো অবশ্যই আমরা জানি যে এটা গণ। আর দ্বিতীয় অংশটা হলো কি প্রজাতি। ঠিক আছে? তো এই গণ নামের এই যে ১ম যে অক্ষরটা আছে না? সোলানামের এস, এই অক্ষরটা হবে বড় হাতের। কিরকম হবে? বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে? এবং টিউবারসামের এই যে ১ম যে অক্ষরটা আছে না?
এই অক্ষরটা হবে ছোট হাতের। ঠিক আছে? প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে এবং দ্বিতীয় অক্ষরটা কি হতে হবে? ছোট হাতের অক্ষরে লিখতে হবে আমাদের। ঠিক আছে? এভাবে আমাদের দ্বিপদ নামকরণ লিখতে হবে। যে প্রত্যেকটা নামকরণের ক্ষেত্রে একটা তো গণ অংশ, একটা হলো কি প্রজাতি অংশ। যেমন আমি একটা তোমাকে দেখাচ্ছি। যেমন ধানের বৈজ্ঞানিক নাম, ধান। ধানের বৈজ্ঞানিক নাম। ধানের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমরা জানি ধানের বৈজ্ঞানিক নাম হলো কি? ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। ঠিক আছে? অরাইজা সরি, অরাইজা স্যাটিভা। ঠিক আছে? এই অরাইজার এই ১ম অক্ষরটা হবে বড় হাতের এবং স্যাটিভার ১ম অক্ষরটা হবে কি? ছোট হাতের। ঠিক আছে? এটা হবে বড় হাতের অক্ষর অর্থাৎ ইংরেজি। ইংরেজি বড় হাতের অক্ষর হবে এবং পরেরটা হবে কি? ছোট হাতের অক্ষর। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে অবশ্যই একটা দ্বিপদ নামকরণের যে ২ টা অংশ থাকে, একটা হলো গণ আর একটা হলো কি? প্রজাতি। গণ নামটা ১ম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে এবং প্রজাতি নামের ১ম অক্ষরটা অবশ্যই কি হবে? ছোট হাতের লিখতে হবে। ঠিক আছে? এর পরের অংশ আমরা আসবো। এরপর আমরা দেখব যে আসলে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এরপরে যে আমরা নিয়মটা আসলো সেটা হলো যে বৈজ্ঞানিক নামটা অবশ্যই তুমি যখন মুদ্রণ করবা, ঠিক আছে? তখন সর্বদা তোমাকে ইটালিক অক্ষরে লিখতে হবে। ঠিক আছে? সর্বদা কি করতে হবে? ইটালিক অক্ষরে লিখতে হবে। মুদ্রণের সময় তোমাকে কি করতে হবে? ইটালিক অক্ষরে নামকরণটা লিখতে হবে। ঠিক আছে? মুদ্রণের সময় অবশ্যই তোমাকে কি করতে হবে? ইটালিক অক্ষরে নামকরণটা লিখতে হবে। ঠিক আছে? এবং তুমি যদি হাতে লেখো, যে আমরা তো নরমালি হাতেই লিখি। যে হাতে লেখার সময় আমরা যখন দ্বিপদ নামকরণ হাতে লিখব, বাইনোমিয়াল যে nomenclature আছে এটাকে যখন আমরা হাতে লিখব, হাতে লেখার সময় আমাদের অবশ্যই কি করতে হবে? প্রত্যেকটা নামের অংশের সাথে নিচে আন্ডারলাইন দিতে হবে। ঠিক আছে? যেমন আমি একটু আগে লিখলাম যে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা। ঠিক আছে? তো অরাইজার নিচে আন্ডারলাইন দিতে হবে এবং স্যাটিভার নিচেও কি করতে হবে? আমাকে আন্ডারলাইন দিতে হবে। যেমন তারপরে দেখো আমরা মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো কি? সেপিয়েন্স। ঠিক আছে? হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। তো হোমো নিচে আন্ডারলাইন এবং সেপিয়েন্স নিচে কি দিতে হবে? আমাকে আলাদা আন্ডারলাইন দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রতিটি বৈজ্ঞানিক নামে তুমি যদি হাতে লেখো তাহলে অবশ্যই নিচে কি দিতে হবে? আলাদা, আলাদা আন্ডারলাইন দিতে হবে। এখন দেখো যদি দেখা যায় এমন যে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক বিজ্ঞানী, কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ যদি করে, যে একটা জীব আবিষ্কার করলো কয়েকজন বিজ্ঞানী মিলে। ঠিক আছে? তো বিভিন্ন জন বিভিন্ন নামকরণ দিছে। তো ১ম বিজ্ঞানী প্রত্যেক যে নামটা দিবে, ১ম যে বিজ্ঞানী নামটা দিবে সেটা কি হবে? অগ্রাধিকার পাবে আরকি। ঠিক আছে? দ্বিপদ নামক একটা অগ্রাধিকার আইন আছে। এই অগ্রাধিকার আইন অনুসারে অগ্রাধিকার কি আছে? আইন। এই অগ্রাধিকার আইন অনুযায়ী, ঠিক আছে? যে বিজ্ঞানী ১ম নামকরণটা দিবে তার নামটাই কি হবে? গৃহীত হবে। ঠিক আছে? তো এখানে বিষয়টা হলো আরেকটা বিষয় হলো যে বিজ্ঞানী আসলে এই দ্বিপদ নামকরণ দিবে, হ্যাঁ? বিজ্ঞানসম্মত নাম দিবেন, হ্যাঁ? তো তার যে নাম এবং তিনি যে সালে এই নামটা দিলেন, ঠিক আছে? তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নাম শেষে সংক্ষেপে কি করতে হবে? সংযোজন করতে হবে। এটা লেখার নিয়ম যে তার তিনি একজন বিজ্ঞানী, হ্যাঁ? একটা বৈজ্ঞানিক নাম দিলেন। মনে করো তুমি একটা বৈজ্ঞানিক নাম আবিষ্কার করলা, ঠিক আছে? কোনো একটা জীবের হতে পারে অথবা উদ্ভিদ হতে পারে। তো তুমি যে বৈজ্ঞানিক নামটা দিলা, সে নামের শেষে তোমার নামের ১ম অক্ষর এবং কত সালে তুমি নামটা দিলা, সেই নামটাও তোমাকে কত সালে তুমি দিলা, সেই সালটাও আমাদেরকে কি করতে হবে? উল্লেখ করতে হবে। ঠিক আছে? যেমন আমি একটু আগে লিখলাম যে মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো, ঠিক আছে? হোমো সেপিয়েন্স। তো এই নামকরণটা করছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ১৭৫৮ সালে। এইজন্য আমরা শেষে কি করব? নামের শেষে তার নামে একটা অক্ষর দেবো এবং সালটা দেবো। ১৭০০ কত? ৫৮ সালে। ঠিক আছে? তো হোমো সেপিয়েন্স এবং কি বিজ্ঞানী যে বিজ্ঞানী নামটা দিল তার নামের অক্ষর এবং কি সালটার সাথে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তবে এখানে একটা বিষয় হলো যে আমরা আ মানে এই লেখার সময় অর্থাৎ বৈজ্ঞানিক যে গবেষণা, দৈনন্দিন যে গবেষণা এবং আমরা যে এই জিনিসগুলো পাঠ করি, হ্যাঁ?
পড়াশোনার ক্ষেত্রে আমরা আসলে এটা দেই না। এটা আসলে না দিলেও সমস্যা নাই। ঠিক আছে? তো এই কয়টা হলো আমাদের কি দ্বিপদ নামকরণের নিয়মাবলী এবং খুব ভালোভাবে পড়তে হবে এবং খুব ভালোভাবেই আয়ত্ত করতে হবে এবং এগুলো পরীক্ষায় অবশ্যই কি করতে আসবে। ঠিক আছে? এছাড়া তোমার বইয়ে দেখবা যে অ্যা এই নিয়মাবলীর পরে বেশ কয়েকটি জীবের বৈজ্ঞানিক নামকরণ দেওয়া আছে। ঠিক আছে? এগুলো তোমাদের কি পড়তে হবে। ঠিক আছে? অ্যা যেমন মনে করো তোমাদের বইয়ে দেওয়া আছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কা কাঁঠালের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? সবাই জানো কাঁঠাল। তো এর বৈজ্ঞানিক নাম হলো কি আর্টোকার্পাস, আর্টোকার্পাস, হেটারোফাইলাস। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে এই দ্বিপদ নামকরণগুলো আ সবগুলা বানান সহ তোমাদের কি করতে হবে ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? বানান সহ খুব ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু এই দ্বিপদ নামকরণগুলো। আর যেমন আর্টোকার্পাস কি? হেটারোফাইলাস। এটা হলো কার বৈজ্ঞানিক নাম? কাঁঠালের বৈজ্ঞানিক। ঠিক আছে? তো এরপরে দেখো আরেকটা দেখি আমি মনে করো মৌমাছি। মৌমাছির বৈজ্ঞানিক নাম। আর লিখবো আমরা মৌমাছির বৈজ্ঞানিক নাম। মৌমাছির বৈজ্ঞানিক নাম। মৌমাছি। সবার পরিচিত। মানে এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা। মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? এপিস ইন্ডিকা। ঠিক আছে? তো এভাবে তোমাদের কি করতে হবে? তারপরে খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষায় এমসিকিউ ক্ষেত্রে খুব প্লাস প্রায় সময় আসে জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? জানো সবাই? তারপরে আমি বলতেছি। হেবিস্কাস, হেবিস্কাস রোজা সাইনেনসিস। সাইনেনসিস। হেবিস্কাস রোজা সাইনেনসিস। তো আমাদের কি করতে হবে? প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম শেষে আলাদা কি করতে হবে? আন্ডারলাইন দিতে হবে। এই হলো তোমাদের দ্বিপদ নামকরণের A to Z। ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত থাকলো। সবাইকে ধন্যবাদ।